Hello and welcome back, my dear students. Today we are going to read a very beautiful poem, and the name of that poem is Meeting at Night. And it has been written by a very great poet named Robert Browning. Robert Browning was a Victorian poet. Now, what is a Victorian poet? যে কবি রানী ভিক্টোরিয়ার শাসনকালে কবিতা লিখতেন তাকে ভিক্টোরিয়ান পোয়েট বলা হয়। সো রবার্ট ব্রাউনিং ওয়াজ কল্ড আ ভিক্টোরিয়ান পোয়েট। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে ওই ভিক্টোরিয়ান এজের তিনি ওয়ান অফ দ্য ফোরমোস্ট, একদম সামনের সারির একজন বিখ্যাত কবি ছিলেন। এবং কি তাকে এত বিখ্যাত করেছিল, তার একটা স্পেশাল ফরম্যাট অফ রাইটিং পোয়েট্রি, যেটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ তাকে আরও বেশি বিখ্যাত করেছিল। ড্রামাটিক মনোলগ যদিও আমাদের এই কবিতাটা নয়, তবুও একটু আমাদের জানা ভালো যে ড্রামাটিক মনোলগ হচ্ছে এমন এক ধরনের কবিতা যেই কবিতায় একজন বক্তা থাকে আর একজন নীরব শ্রোতা থাকে। বক্তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে নিজের চরিত্রটাকেই তুলে ধরে তার নীরব শ্রোতার সামনে। এবং রবার্ট ব্রাউনিং এই ড্রামাটিক মনোলগটাকে একদম পারফেকশনে পৌঁছে দিয়েছিলেন। রবার্ট ব্রাউনিং জন্মেছিলেন 7th মে ইন 1812 লন্ডনের ওয়ালওয়ার্থ নামক জায়গায়, and he died on 12 December 1889, এবং তিনি মারা গেছিলেন ইটালির একটি সুন্দর শহরে যার নাম ভেনিস। শুধু যে তিনি কবি ছিলেন তা নয়, তিনি একজন প্লে রাইটও ছিলেন, অর্থাৎ নাট্যকার ছিলেন, নাটকও লিখেছেন তিনি। তার লেখা বিখ্যাত যে বইগুলি, তার মধ্যে আছে কবিতা দ্য লাস্ট রাইড টুগেদার, মাই লাস্ট ডাচেস, ফ্রা লিপোলিপি। মাই লাস্ট ডাচেস আর ফ্রা লিপোলিপি তার লেখা অন্যতম বিখ্যাত দুটি ড্রামাটিক মনোলগ। দ্য পাইট পাইপার অফ হ্যামলিন, যেটা অবশ্যই বাচ্চাদের জন্য লেখা তার অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। Now let us learn something about the background of this poem, Meeting at Night. Meeting at Night এটাকে একটা টিপিক্যাল ভিক্টোরিয়ান ইংলিশ লাভ পোয়েম বলা হয়। এবং এই লাভ পোয়েমটা রবার্ট ব্রাউনিং লিখেছিলেন যখন তিনি সিক্রেটলি, গোপনে তার হবু স্ত্রী এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের সঙ্গে প্রেম করছেন। এই যে কবিতাটা মিটিং অ্যাট নাইট, এই অরিজিনাল পোয়েমটা ড্রামাটিক রোম্যান্স অ্যান্ড লিরিক্স নামে একটি কবিতার বইতে প্রথম প্রকাশিত হয় 1845 সালে। এবং এই বইটিতে প্রথমে কবিতাটি দুটো সেকশন, দুটো ভাগে প্রকাশিত হয়। ফার্স্ট সেকশনটার নাম ছিল নাইট এবং সেকেন্ড সেকশনটার নাম ছিল মর্নিং। যাই হোক, ইন 1849 সালে কবি এই দুটো সেকশনকে আলাদা করে দুটো আলাদা কবিতা হিসেবে আবার নতুন করে ছাপান। এবং তখন এই কবিতা দুটোর নাম হয়, ফার্স্ট পার্টটার নাম হয় মিটিং অ্যাট নাইট, এবং সেকেন্ড পার্টটা অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট পোয়েম হিসেবে সেটা প্রকাশিত হয়, সেটার নাম হয় পার্টিং অ্যাট মর্নিং। সো এই কবিতাটা মিটিং অ্যাট নাইট, খুব সিম্পল মিনিংটা। মিটিং অর্থাৎ
সাক্ষাৎ কখন? রাত্রে। সো মিটিং অ্যাট নাইট, এই ভেরি নেমটা, এই নামটাই আমাদেরকে বলে দেয় হোয়াট এভার দ্য মিটিং ইজ ফর, যে কারণেই এই সাক্ষাৎ হোক না কেন সেটা রাতে হচ্ছে, মানে উদ্দেশ্যটা কি? গোপনীয়তা বজায় রাখা। আর সেটাই হচ্ছে ঘটনা। এই কবিতায় একজনকে আমরা দেখব যে এই কবিতার বক্তা এবং মূল চরিত্র, তাকে আমরা একটা কঠিন যাত্রা সম্পন্ন করতে দেখব, এবং সেটা রাতের অন্ধকারে। কিসের জন্য সেই যাত্রা, কী উদ্দেশ্যে সেই যাত্রা, এবং শেষ পর্যন্ত সেই যাত্রার যে উদ্দেশ্য সেটা সফল হলো কি না, সেটা আমরা এই কবিতাটা পড়ে জানতে পারব। But before we go into the details of the poem, let us read the poem once slowly. Meeting at Night by Robert Browning. The grey sea and the long black land, and the yellow half moon, large and low, and the startled little waves that leap in fiery ringlets from their sleep, as I gain the cove with pushing prow, and quench its speed i' the slushy sand. Then a mile of warm sea-scented beach, 3 fills to cross till a farm appears, a tap at the pane, the quick sharp scratch and blue spurt of a lighted match, and a voice less loud through its joys and fears than the 2 hearts beating each to each. Okay, so now let us go into the details of the poem. যে ফার্স্ট স্ট্যান্জাটা আমরা দেখছি, সে ফার্স্ট স্ট্যান্জাটায় উই গেট সাম ভিভিড ইমেজেস, অনেকগুলো সুন্দর স্পষ্ট ছবি আমাদের সামনে যেন তার কলমের সাহায্যে এঁকেছেন স্পষ্ট করে কবি আমাদের জন্য। ফার্স্ট লাইন, দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। সন্ধে নেমে এসেছে, তাই সমুদ্রটাকে কেমন লাগছে? গ্রে, অর্থাৎ ধূসর লাগছে, ধূসর রঙের সেই সমুদ্র। অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, সমুদ্রের খুব একটা গভীরে আমাদের মূল চরিত্রটি নেই। সে এই মুহূর্তে সমুদ্রের যেখানে রয়েছে সেখান থেকে অনেক দূরে হলেও ল্যান্ড অর্থাৎ ভূমি দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে সেহেতু ওই সমুদ্রের পাড়টাকে কেমন লাগছে? লং অ্যান্ড ব্ল্যাক, লম্বা এবং কালো লাগছে, অন্ধকার, কিন্তু বোঝা যাচ্ছে যে সমুদ্র যেখানে শেষ হয়েছে সেখানে ল্যান্ড বা মাটি শুরু হয়েছে। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, আর দেখা যাচ্ছে আকাশে হলুদ চাঁদটাকে। হাফ মুন, তার মানে আজ পূর্ণিমা নয় বা অমাবস্যাও নয়, মাঝামাঝি একটা সময়, আর আকাশে তাই অর্ধেকটা চাঁদ দেখা যাচ্ছে। বাট দ্যাট মুন ইজ লার্জ অ্যান্ড লো, কিন্তু চাঁদটা যে দেখা যাচ্ছে সেটা বেশ বড় এবং আকাশের অনেকটা নিচের দিকে রয়েছে। তো এই যে লার্জ অ্যান্ড লো, এটা কি ইন্ডিকেট করে, এটা কি বোঝায়? না, দিস ইজ দ্য আর্লি পার্ট অফ দ্য ইভিনিং, সন্ধে সবে নেমেছে, আর তাই চাঁদটা আকাশের এখনও নিচের দিকে রয়েছে। যত সন্ধে রাতের দিকে এগোবে তত চাঁদ আরও মাথার ওপরে উঠে যাবে। তাই লার্জ অ্যান্ড লো মুন ইন্ডিকেট করছে বা বোঝাচ্ছে যে সন্ধে সবে শুরু হয়েছে, ইট ইজ দ্য আর্লি পার্ট অফ দ্য ইভিনিং। অ্যান্ড
the startled little waves that leap in fiery ringlets from their sleep. আমাদের যে মূল চরিত্রটি, আমাদের এই কবিতার যে হিরো, সে একটা নৌকো করে এই সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। সে তার নৌকো বেয়ে এগিয়ে চলেছে ল্যান্ডের দিকে, সমুদ্রের পাড়ের দিকে। আর তার নৌকোটা যখন সেই জলটাকে কেটে এগিয়ে চলেছে, তখন এই যে সমুদ্রের শান্ত জল, সেটা নৌকোর যে প্রাও, পরের লাইনেই দেখবো আমরা, অ্যাজ আই গেন দ্য কোভ উইথ পুশিং প্রাও, আমার নৌকোটা কি করছে, জলটাকে কেটে এগিয়ে চলেছে। প্রাও হচ্ছে নৌকোর যে অগ্রভাগটা, যে ছুঁচলো সামনের দিকটা, সেটাকে প্রাও বলা হয়। এই প্রাওটা কি করছে, জলটাকে কেটে কেটে এগিয়ে চলেছে। জলটা বেশ শান্ত, আর তাই কবি এই জলটাকে পার্সনিফাই করছেন এবং বলছেন যে জলটা ঘুমিয়ে আছে। আর যখন এই বক্তার নৌকোটা সেই জলটাকে কেটে এগিয়ে চলেছে, তখন সেই ঘুমন্ত জলের মধ্যে ছোট ছোট বৃত্তাকার গোলকের সৃষ্টি হচ্ছে। আমরা যখন জলের মধ্যে ঢিল ছুঁড়ি, তখন কি হয়, আমরা রিংস ফর্ম করতে দেখতে পাই। আমরা দেখি সুন্দর রিংয়ের মতো, বৃত্তের মতন আকৃতির ঢেউগুলো বড় হতে হতে দূরে সরে যাচ্ছে। ঠিক একইভাবে যখন এই লোকটির নৌকোর যে প্রাও বা অগ্রভাগ, সেটা জলটাকে কেটে এগিয়ে চলেছে, তখন জলের মধ্যে ওরকম ছোট ছোট রিংসের সৃষ্টি হচ্ছে। ঢিল জোরে ছুড়লে আমরা অনেক বড় বড় রিংস দেখতে পাই, কিন্তু এখানে প্রাউটা জলটাকে যখন ধাক্কা দিচ্ছে, তখন রিংলেটস বলছেন কবি, যে রিংলেটস তৈরি হচ্ছে, অর্থাৎ ছোট্ট ছোট্ট রিংস বা বৃত্তাকার ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। এবং কবি আমাদের বলছেন যে জলটা ঘুমিয়েছিল, ঘুমিয়েছিল মানে জলটা শান্ত, তাই কবি মনে করছেন যে জলটা ঘুমিয়েছিল। আর তাই যখন প্রাউটা এসে ওদেরকে ধাক্কা দিচ্ছে জলটার গায়ে, আলতো করে ধাক্কাটা দিচ্ছে, তখন সে তার ঘুম থেকে ওই ধাক্কার কারণে চমকে লাফিয়ে উঠছে। স্টার্টল মানে চমকে যাওয়া। ছোট ছোট ঢেউগুলো চমকে যাচ্ছে, চমকে তড়াক করে লাফিয়ে উঠছে। লিপ মানে লাফিয়ে ওঠা। তারা চমকে লাফিয়ে উঠছে যখন এই বক্তার নৌকোর অগ্রভাগটা তাদের গায়ে এসে ধাক্কা দিচ্ছে। এবং তারপর কি হচ্ছে, ইন ফিয়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, আর তারপর তারা ছোট্ট ছোট্ট রিংস বা বৃত্তের আকারে ভেঙে পড়ছে বা ভেঙে দূরে দূরে সরে যাচ্ছে। আর তারা ঘুমিয়েছিল, তাই হঠাৎ করে তাদের ঘুম ভাঙানোর কারণে তারা চমকে উঠছে এবং লাফিয়ে উঠছে। আর এই যে রিংসগুলো যে সৃষ্টি হচ্ছে, যে বৃত্তাকার ওয়েভসগুলো বা ঢেউগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলোকে ফিয়ারি লাগছে। ফিয়ারি কথাটা আসে ফায়ার থেকে, অর্থাৎ আগুন। কিন্তু ফিয়ারি কেন, রিংলেটসগুলো এগুলোকে ফিয়ারি কেন বলা হচ্ছে? এগুলোর গায়ে তো নিশ্চয়ই আগুন নেই। এগুলো ফিয়ারি কারণ দে আর রিফ্লেক্টিং দ্য লাইট অফ দ্য মুন। চাঁদের যে আলোটা, সেগুলো রিফ্লেক্টেড হচ্ছে, প্রতিফলিত হচ্ছে এই রিংসগুলোর গায়ে। আর তাই মনে হচ্ছে যেন এই রিংসগুলোতে আগুন ধরে গেছে। দে আর লুকিং ইয়েলো, কারণ চাঁদটা কিন্তু এখনও লার্জ অ্যান্ড লো ইন দ্য স্কাই। আর তাই খুব সুন্দরভাবে চাঁদের আলোটা প্রতিফলিত হচ্ছে এই রিংসগুলোর গায়ে। আর তাই মনে হচ্ছে কি না, রিংসগুলোর গায়ে যেন আগুন ধরে গেছে। তাই কবি খুব সুন্দরভাবে বলছেন ফিয়ারি রিংলেটস। তাহলে এই রিংলেটসগুলোকে কবি পার্সনিফাই করছেন এবং হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স তাদেরকে প্রদান করা হয়েছে। ওরা ঘুমিয়েছিল এবং কবির যে কবিতার বক্তা, সে তার নৌকোর যে অগ্রভাগ,
সেই অগ্রভাগের ধাক্কায় কি করছে না এই ঘুমন্ত ঢেউগুলোকে, ছোট্ট ছোট্ট ঢেউগুলোকে চমকে দিচ্ছে, তাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে, আর তাই চমকে গিয়ে তারা লাফিয়ে উঠে ছোট ছোট রিংলেটস হয়ে ভেঙে পড়ছে এবং তাদেরকে ফিয়ারি লাগছে। তাদেরকে মনে হচ্ছে যেন তাদের গায়ে আগুন ধরে গেছে। কেন? কারণ তারা চাঁদের আলোকে প্রতিফলিত করছে। As I gain the cove with pushing prow, তো আমার এই নৌকো এই জল কেটে এগিয়ে চলেছে এবং ধীরে ধীরে আই গেইন দ্য কোভ, আমি এগিয়ে চলেছি স্থলভাগের দিকে এবং সেখানে একটা পার্টিকুলার জায়গাকে লক্ষ্য করে আমি এগোচ্ছি। আর সেই জায়গাটা হচ্ছে কি? কোভ। কোভ হচ্ছে একটা আচ্ছাদিত ক্ষুদ্র উপসাগর বা খাড়ির একটা অংশ যেখানে বেশ পাহাড় বা পাথরে ঘেরা থাকে। এই কোভের দিকে বক্তা তার নৌকোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোভের দিকে কেন? কোভের মধ্যে যদি সে ওই পাথরের আড়ালে তার নৌকোটাকে লুকিয়ে রাখে, সহজে কেউ দেখতে পাবে না, কারণ নজরে পড়বে না তার এই নৌকোটা। তাহলে এর থেকেই বোঝা যায় যে একে তো রাতের অন্ধকারে সে বেরিয়েছে তার এই সাক্ষাৎকারটি সম্পন্ন করতে, এবং তারপর সে কোভের দিকে এগোচ্ছে। উদ্দেশ্য কি? না নৌকোটাকে লুকিয়ে রাখা। পুরো ব্যাপারটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে হোয়াট এভার দ্য মিটিং ইজ ফর, বা যার সঙ্গেই মিটিংটা হোক না কেন, এটা অত্যন্ত গোপনীয় একটা মিটিং, কাউকে জানতে দেওয়া যাবে না এটার সম্পর্কে। অ্যান্ড quench its speed ই দ্য slushy sand, এবং আলটিমেটলি এই যে নৌকোটা, এটা ভীষণ দ্রুত গতিতে জল কেটে এগিয়ে আসছিল। ওর যেন স্পিড অর্থাৎ দ্রুত গতির জন্য একটা তৃষ্ণা জেগেছিল মনে। আলটিমেটলি সেই তৃষ্ণাটা কোয়েঞ্চড হলো, সেই তৃষ্ণা মিটল কখন? যখন সেই যে প্রাউটা অর্থাৎ নৌকোর যে অগ্রভাগটা সেটা এসে এই সমুদ্রের পাড়ের যে স্লাশি স্যান্ড তার গায়ে ধাক্কা খেলো। স্লাশি স্যান্ড, সমুদ্রের পাড়ে কনস্ট্যান্টলি সমুদ্রের জলের যে ঢেউগুলো সেগুলো এসে আছড়ে পড়ে। তাহলে একদম পাড়ের কাছে যেখানেই জলটা এসে আছড়ে পড়ে সেখানে বালিটা থাকে ভেজা কর্দমাক্ত, আর স্লাশি মানে ভেজা কর্দমাক্ত। তাহলে এই যে কর্দমাক্ত বা ভেজা বালি সেটার গায়ে এসে যখন নৌকোর অগ্রভাগটা স্পর্শ করলো, তখন কি হলো? নৌকোটা আর এগোতে পারছে না, নৌকোর গতিটা থেমে গেল, চলমান নৌকো এবার দাঁড়িয়ে পড়ল। এবং কবি বলছেন যে নৌকোর যে একটা দ্রুতগতিতে এগিয়ে চলার তৃষ্ণা জেগেছিল মনে, সেটা আলটিমেটলি মিটে গেল, সেটা পূর্ণ হলো যখন সমুদ্রের পাড়ের ওই ভেজা বালির গায়ে এসে সে স্পর্শ করল। তাহলে এই ফার্স্ট স্ট্যান্জাটা আমাদেরকে আমাদের যে প্রোট্যাগনিস্ট বা মেন ক্যারেক্টার, মূল চরিত্র, তার সমুদ্রযাত্রার বর্ণনা দিল। কিভাবে সে সমুদ্রের মধ্যে দিয়ে ওই অন্ধকারে তার নৌকোটাকে বেয়ে নিয়ে বা চালিয়ে নিয়ে আলটিমেটলি এসে ভূমিভাগে পৌঁছলো, তার পুরো একটা সুন্দর বর্ণনা আমরা এই 6টা লাইনে পেলাম। কিন্তু আমাদের প্রোট্যাগনিস্ট বা মেন ক্যারেক্টারের যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও অনেকটা পথ চলা তার বাকি আছে তার ওই সাক্ষাৎকার সম্পন্ন করার আগে। দেন আ মাইল অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ, এরপর তাকে 1 মাইল পথ হাঁটতে হবে, 1 মাইল পথ পাড়ি দিতে হবে ওই উষ্ণ সমুদ্রের গন্ধ মাখা সমুদ্রের পাড় ধরে। কি সুন্দর এই বর্ণনা! সমুদ্রের পাড় সবসময় নাতিশীতোষ্ণ হয়, এখানে না খুব গরম না খুব শীত পড়ে, আর তাই এখানকার উষ্ণতা এটার উল্লেখ করছেন কবি। এবং এই উষ্ণতাটা কিন্তু আমাদের যে মূল চরিত্র
তার মনের মধ্যেও অনুভূত হচ্ছে। সেও কিন্তু অনেকটা পথ এগিয়ে এসেছে এবং খানিকক্ষণ বাদেই তার মিটিংটি সম্পন্ন হতে চলেছে। তাই এই এক্সপেকটেশন অফ ফুলফিলমেন্ট, এই যে তার একটা মনের ইচ্ছে সেটা পূর্ণ হওয়ার যে বাসনা, বা সে যে বুঝতে পারছে যে এটা পূর্ণ হতে চলেছে, সেটা কিন্তু তার মনটাকেও উষ্ণতায় ভরিয়ে তুলছে। তাহলে এই উষ্ণতা গায়ে মেখে সমুদ্রের গন্ধমাখা পাড় ধরে সে এগিয়ে চলেছে। 1 মাইল পথ তাকে পাড়ি দিতে হবে এখানে। কিন্তু তারপরেও তার যাত্রা শেষ হয়নি। 3 fields to cross, এরপরে তাকে 3টে মাঠ পার হতে হবে, 3টে ক্ষেত পার হতে হবে। till a farm appears, এবং এই 3টে মাঠ পার হওয়ার পরে অ্যাট লাস্ট, সব শেষে, একটা খামার বাড়ি সে দেখতে পাবে। তার সামনে আবির্ভূত হবে একটা খামার বাড়ি, a farm, a tap at the pane। এবং এখানে পৌঁছনোর পর, এই ফার্ম হাউসের সামনে পৌঁছনোর পর তাকে জানাতে হবে যে সে পৌঁছে গেছে। তার জন্য সে কী করলো? সে a tap at the pane, সেই ফার্ম হাউসের একটি নির্দিষ্ট জানালার শার্সি বা কাচের ওপর আলতো করে একটা টোকা দিল। পেন মানে শার্সি বা কাচ। সেই কাচের ওপর সে কী করলো? ট্যাপ করলো, আলতো করে একটা টোকা দিল, জানানোর জন্য যে সে পৌঁছে গেছে। দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ। এবং তারপর সেই জানালার অপর প্রান্তে ফার্ম হাউসের ভেতরে শোনা গেল খুব দ্রুত গতিতে একটা আঁচড়ের আওয়াজ, খুব শার্প, তীক্ষ্ণ একটা আঁচড়ের আওয়াজ। কিসের আঁচড়? না, দেশলাই বাক্সের গায়ে একটা দেশলাই কাঠির আঁচড়ের আওয়াজ। আর তারপরেই দেখা গেল কি? অ্যান্ড ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ, এবং তারপরেই একটা নীলচে আলোর ঝলক দেখা গেল। কিসের সেটা? একটা জ্বলন্ত দেশলাই কাঠির। অর্থাৎ এই যে আমাদের প্রেমিক, এই যে আমাদের প্রোট্যাগনিস্ট, তার যে পৌঁছে যাওয়ার খবর সে জানিয়ে দিয়েছে জানালায় টোকা দিয়ে, তার উত্তরে তার জন্য অপেক্ষা করে থাকা তার যে প্রেমিকা, যে ওই ফার্ম হাউসের ভেতর বসে তার জন্য অপেক্ষা করছে, সে তাড়াতাড়ি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে জানান দিল যে সেও সেখানে উপস্থিত। এবং বাইরে থেকে সেই কাচের মধ্যে দিয়ে দেখা গেল সেই দেশলাই কাঠির নীলচে আভাটা। And a voice less loud, through its joys and fears. আর এই আলোর ঝলকটা দেখার সঙ্গে সঙ্গে শোনা গেল একটা ভয়েস, একটা গলার আওয়াজ, লেস লাউড। এই যে দেশলাই কাঠির যে আঁচড়ের আওয়াজটা, তার থেকেও কম জোরে একটা গলার আওয়াজ শোনা গেল। ফিসফিস করে কেউ একটা উত্তর দিল। এবং এই যে গলার আওয়াজটা, এই আওয়াজটা চাপা ঠিকই, কিন্তু সেই আওয়াজের মধ্যে আনন্দ এবং ভয় দুটোই যেন ফুটে উঠছে। আনন্দ কেন? সে যে এতক্ষণ তার প্রেমিকের জন্য অপেক্ষা করেছিল, অ্যাট লাস্ট তার প্রেমিক সেখানে এসে পৌঁছেছে। এবার তাদের মিটিং, তাদের সাক্ষাৎটি সফল হবে। আনন্দ সেই কারণে। আর ফিয়ার বা ভয় কিসের জন্য? না, এই যে এত গোপনীয়তা রক্ষা করার যে প্রচেষ্টা, সেই কারণেই ভয়। পাছে কেউ দেখে ফেলে, পাছে কেউ জেনে ফেলে, সেই কারণে মনের মধ্যে একটা আতঙ্ক বা ভয় সৃষ্টি হচ্ছে। Then the two hearts beating each to each. আর এই যে ভয়েস, এই যে গলার আওয়াজটা, এই আওয়াজটা, এই যে দুটো মানুষ, তাদের মনের মধ্যে যে আনন্দ, উত্তেজনা, ভয়, এগুলো মিলিয়ে যে তাদের যে হৃদয়ের স্পন্দন, সেই স্পন্দনের যে আওয়াজটা হচ্ছে,
যখন আমরা আনন্দিত হই, যখন আমাদের ভয় হয়, যখন আমরা এক্সাইটেড বা উত্তেজিত হই, তখন কি হয়, আমাদের হার্টবিটটা বেড়ে যায়, আমাদের হৃদস্পন্দনটা বেড়ে যায়। এবং সেই কারণেই এদের দুজনেরও কিন্তু সেই রিয়াকশনটাই হচ্ছে, দুজনেরই হৃদস্পন্দন বেড়ে গেছে। আর সেই হৃদস্পন্দনের যে আওয়াজ, সেই আওয়াজটার থেকেও অনেক বেশি চাপা এই মেয়েটির গলার আওয়াজ, যেই চাপা গলায় সে উত্তর দিল বা জানান দিল যে সে সেখানে উপস্থিত আছে। এবং এইভাবেই রাত্রির বেলা তাদের সেই মিটিং বা সাক্ষাৎ সম্পন্ন হলো। সো দিস ইজ রিয়েলি আ ভেরি বিউটিফুল পোয়েম। এবং বলা হয়ে থাকে যে রবার্ট ব্রাউনিং আর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংও বিয়ের আগে এরকমভাবেই গোপনে সাক্ষাৎ করতেন। আর সেই সাক্ষাতের একটা চিত্রই কবি এই কবিতায় তুলে ধরেছেন। যদিও রবার্ট ব্রাউনিং এই কথাটা অস্বীকার করে এসেছেন, তবুও বহু ক্রিটিক বা সমালোচক এটাকেই সত্যি বলে ধরে নেন। So I hope you all understood the poem and enjoyed it. Have a good day.